আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে সব চ্যানেলে যোগাযোগ খোলা, বললেন ভারতের সেনাপ্রধান। বিএনপি নেতার মৃত্যু অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার। জামাত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু। ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহ্বান, প্রত্যাখ্যান বিসিবির। সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, এগিয়েছে বাংলাদেশ। আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন 53 জন। রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে। বুধবার বিকেলে নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4 থেকে 5 বছরের জন্য নাকি কেবল আগামী 4-5 মাসের জন্য। তিনি বলেন, আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো প্রয়োজন আছে কিনা। ভারতীয় সেনাপ্রধান বলেন, দ্বিতীয়ত, এই মুহূর্তে 3 বাহিনী তাদের যোগাযোগ সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেলে সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। জেনারেল দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতায় উন্নতির বিষয়টিও একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ওই অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনাবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, গত 12 জানুয়ারি আনুমানিক রাত 11টায় চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসির দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি দেওয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি 9mm পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আনুমানিক রাত 12টা 25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে আইএসপিআর জানায়, ইতোমধ্যে ওই ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার রাত 12টার দিকে চুয়াডাঙ্গার জীবননগরে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর অভিযানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগ ওঠে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত 10:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এবি পার্টি জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে স্বীকার করে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা একটি নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, শেষ পর্যন্ত পুরনো বন্দোবস্তের মধ্যেই ঢুকে যেতে হয়েছে। এজন্য আমি
নাগরিকদের দায়ী করব না। প্রথমত আমরা নিজেদেরই দায়ী করব যে আপনারা আমাদের ক্ষমা করবেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন 2025 ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ঢোকার জন্য ক্ষমা চান। তিনি আরও বলেন, আমরা যে প্রত্যাশা করেছিলাম রাষ্ট্র ব্যবস্থার সেই স্রোত এবং নির্বাচন আমাদের সেখানে দাঁড়াতে দেয়নি। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে তার ক্ষমা গ্রহণ করেছে কিনা জানতে চাইলে সমস্বরে না ধ্বনি ওঠে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, যখন কেউ ক্ষমা চায় তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু বলেন, নির্বাচনী বাস্তবতা ছোট দলগুলোর জন্য অত্যন্ত কঠিন। এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করে ছোট দলগুলো টিকে থাকা কঠিন। তবে নতুন জোটে যোগ দেওয়ার দায়ের 60% আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণকে আমরা দোষারোপ করব না। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সম্ভাব্য ভেন্যু কিংবা গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার আলোচনা উঠেছে ক্রীড়াঙ্গনে। এরই মাঝে ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে পুনরায় আয়োজনের দাবি জানানো হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষে উঠেছে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের 227টি দেশ ও অঞ্চলের মধ্যে 192টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। সূচকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী পাসপোর্টের শীর্ষ 3 স্থানই এশিয়ার দেশগুলোর দখলে। সিঙ্গাপুরের পর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা 188টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পান। হ্যানলি সূচক অনুযায়ী একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়। সে হিসেবে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা 186টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ের স্কোর রয়েছে 185। এবারের সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নত হয়েছে। 5 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 95 নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা 37টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 100 নম্বরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে 53 প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন তথা ইসি। ফলে এই 53 জন ভোটের মাঠে লড়াই করতে পারবেন। একই দিনে নামঞ্জুর রয়েছে 17 জনের আবেদন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চতুর্থ দিনের শুনানি শেষে রায় দেয় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও অংশ নেন। শুনানির চতুর্থ দিনে 70টি আপিলের শুনানি হয়। এগুলোর মধ্যে 53টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এছাড়া 17টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত 5 জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়, শেষ হয় 9 জানুয়ারি। এর আগে 4 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা 723টি মনোনয়ন বাতিল করেন। গত 10 জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। গত 4 দিনের শুনানিতে 203 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াত নেতা ও হোমিও চিকিৎসক মোহাম্মদ আনোয়ার উল্লাহ। ভোররাতে বাসায় গ্রিল কেটে 2 যুবক ভেতরে ঢুকে তাকে হত্যা করে। হত্যার পর 8 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা লুট করা হয়। পরিবারের দাবি, এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল সোমবার রাত আনুমানিক 2:30টার দিকে এই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে 2 জন ব্যক্তি বাসার ভেতরে প্রবেশ করে।
প্রায় 2 ঘন্টা পর তাদের বের হয়ে যেতে দেখা যায়। জানালার গ্রিল কেটেই তারা বাসায় ঢোকে এবং দীর্ঘ সময় ভেতরে অবস্থান করে। পরিবারের ভাষ্য অনুযায়ী মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ত্যাগ করে। রাজাবাজারের ওই বাসার দোতলায় স্ত্রী সহ বসবাস করতেন আনোয়ার উল্লাহ। পরিবারের সদস্যরা জানান, খুনিরা ভেতরে ঢুকে আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর হাত পা বেঁধে ফেলে। পরে আনোয়ার উল্লাহকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।